হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10-এর ধাতুবিদ্যার 8.5.2 এর খনিজ এবং আকরিক কী জিনিস জানবো, তাদের পার্থক্য বুঝবো, ধাতু আকরিকের নাম এবং সংকেত সম্বন্ধে জানবো, আর জানবো 8.5.3 এর ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ তো আমরা আগে শিখেছি, কিন্তু আজকে শিখবো ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ। একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করবো। চলো দেরি না করে একদম ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে খনিজ আর আকরিক। তাহলে খনিজ কি, আকরিক কি, এই দুটোর বেসিক পার্থক্য কি জানো? খনিজ আকরিক তো আমরা প্রচুর শুনি, কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে, ধরো আমরা যেটা খনন করে পাচ্ছি, ঠিক আছে, সেটা হতে পারে কিছু ধাতব পদার্থ, হতে পারে সেটা অধাতব, হতে পারে সেটা জৈব, হতে পারে সেটা অজৈব, সব রকম হতে পারে। ঠিক আছে, এরা কোথায় থাকে? ভূগর্ভে থাকে বা ভূপৃষ্ঠেও থাকতে পারে। কেমন অবস্থায় থাকবে? বালি কাদা মাটির মধ্যে থাকতে পারে, বালি কাদা মাটি এইসবের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি কি হয়, মানে কঠিন যৌগের আকারেও থাকতে পারে। কেমন থাকতে পারে না? কঠিন যৌগ এই আকারেও থাকতে পারে, আবার তরল আকারেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো মানে কি হয়, এই রকম যদি কোনো পদার্থ হয় তখন আমরা সেগুলোকে বলবো খনিজ। কি বলবো? খনিজ। ঠিক আছে, আর আকরিক কি বলবো? আকরিক বলবো যে সমস্ত, এইটা কিন্তু খুব মনে রাখতে হবে, যে সমস্ত খনিজ থেকে, এটা সবার প্রথমে আমরা কিন্তু আকরিক পাবো হচ্ছে খনিজ থেকে। ঠিক আছে, তাহলে যে সমস্ত খনিজ থেকে কম সময়ে কম খরচে কম সময় কম খরচে সহজলভ্য একটা সংশ্লিষ্ট পদার্থকে আমরা পাবো। একটা তো বলাই হয়নি, সুলভে। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে কম খরচ করে। ঠিক আছে, কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আমরা যদি কোনো পার্টিকুলার ধাতুকে যদি কম খরচে সহজলভ্য হবে, যদি কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা কি করতে পারি, যদি আমরা পেতে পারি, তখন সেটাকে আমরা বলবো আকরিক। তখন আমরা সেটাকে কি বলবো? তখন সেটাকে আমরা বলবো আকরিক। ক্লিয়ার? ঠিক আছে, মানে সেই খনিজটাকে পার্টিকুলার কোনো একটা ধাতুর আকরিক বলবো। ঠিক আছে, একটা কথা খুব বলা হয়, সেটা হচ্ছে যে আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ঠিক আছে, এটা খুব প্রচলিত কথা ঠিক নয়, মানে ইন্ডাস্ট্রিতে থাকে এটা বলা হয়ে থাকে। কিন্তু কেন বলা হয়ে থাকে? ঠিক আছে, আমি তোমাকে একটু এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি দুটো খুব চেনা নামই বলবো। বক্সাইট, এর নাম বললাম বক্সাইট, আর একটা নাম হচ্ছে ফ্লেক্সপার নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। বক্সাইট আর একটা নাম হচ্ছে ফ্লেক্সপার। ঠিক আছে,
ফ্লেসপার। ঠিক আছে, দুটো খনিজ নিয়েছি। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা বক্সাইটকে বলছি আকরিক, ফ্লেসপারকে বলছি খনিজ, কেন এমন ব্যাপার? সবার প্রথম কথা দেখো যে আমি ধরো বক্সাইটের সংকেত কী হয়, Al2O3 2H2O, কী বললাম, Al2O3 2H2O। ঠিক আছে, আর ফ্লেসপারের সংকেত কী হয়ে যায়, ফ্লেসপারের সংকেত হয়ে যায় K2O Al2O3। ঠিক আছে, আর এখানেও আমরা কিন্তু পাবো, কি বলে, এর সঙ্গে আমরা ওই SiO2 পাই, 6 অণু SiO2 সিলিকা টাইপের জিনিসপত্র পাই। তাহলে এইটা হচ্ছে দুটো না সংকেত। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হয় যে মানে অ্যালুমিনিয়াম, অ্যাকচুয়ালি বক্সাইট আমরা কিসের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য ব্যবহার করি, কি বললাম, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য আমরা বক্সাইট ব্যবহার করি। এবার প্রশ্ন ছিল যে আমরা বক্সাইটকেই কেন আকরিক হিসাবে নিই, ফ্লেসপারকে কেন নিই না, সাধারণভাবে কেন নিই না, কারণ এই যে Al2O3 2H2O থেকে খুব সহজে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করতে পারি, কিন্তু যেটা ফ্লেসপার থেকে পারি না। তাহলে সেই কারণের জন্য বলা হয় আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব আকরিক খনিজ না। এও তো আকরিক, এও তো খনিজ, কিন্তু এ কি আকরিক হতে পারলো অ্যালুমিনিয়ামের? না, অ্যালুমিনিয়ামের আকরিক হতে পারলো না। তাহলে কে পারলো? বক্সাইট পারলো। কার আকরিক হতে পারলো? অ্যালুমিনিয়ামের আকরিক হতে পারলো। ক্লিয়ার হলো? বোঝা গেছে তো? আর একটা এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। লোহারই দিই, ধরো লোহার কি হয় জানো, হেমাটাইট। একটা নাম দিলাম, এই মানে একটা আমরা খনিজ, দুটো খনিজ, একটা হেমাটাইট নিলাম আর একটা ধরো আয়রন পাইরাইটিস নিলাম। স্ক্রিনে আসছে, হ্যাঁ, আয়রন পাইরাইটিস। ঠিক আছে, তাহলে হেমাটাইটের তোমরা সবাই জানো, মানে কি বলে, ফর্মুলা সবাই জানো, Fe2O3। আর আয়রন পাইরাইটিসের কি হয়, আয়রন পাইরাইটিসের হয় FeS2। কি হয়, FeS2। তাহলে আমরা একে লোহার আকরিক বলছি, কিন্তু একে বলছি না কেন, সেই একই কারণ যে হেমাটাইটকে খুব সহজে, সুলভে, সহজভাবে, ঠিক আছে, কম খরচে, কম সময় কি করতে পারছি, আমরা হেমাটাইট থেকে কি করতে পারছি, লোহা উৎপাদন করতে পারছি। কি উৎপাদন করতে পারছি, লোহা উৎপাদন করতে পারছি। ঠিক আছে, আর লোহা উৎপাদন করতে পারছি। দেখো এই যে আয়রন পাইরাইটিস থেকে যে লোহা পাওয়া যায় না সেটা নয়, যদি আমি হেমাটাইট থেকে কম সময়ে, কম খরচে, কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি আমি লোহা পেয়ে যাই, তাহলে আমি কেন আয়রন পাইরাইটিস নিতে যাব? আয়রন পাইরাইটিস থেকেও পাওয়া যাবে, কিন্তু আমি ইউজ কেন করব, যেখানে আমার কম খরচ হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? তাহলে সেই কারণের জন্য লোহার আকরিককে মেনলি হেমাটাইট বলা হয়, মানে হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এটা, আশা করছি সবার। এবার তোমাদের কয়েকটা বলে রাখি, কার আকরিক কি বলে রাখি, কারণ এটা পরীক্ষাতে খুব আসে। ঠিক আছে, কি আসে? আচ্ছা, প্রথমেই আসি আমরা লোহাতে। ঠিক আছে, প্রথমে কি আসবো, প্রথমে হচ্ছে লোহা। ঠিক আছে, তাহলে লোহার কি আছে, হেমাটাইট বললাম, অ্যাকচুয়ালি বেটার হয় হচ্ছে রেড হেমাটাইট, এর নাম রেড হেমাটাইট। ঠিক আছে, রেড হেমাটাইট। আচ্ছা, এর সংকেত কি হয়, এর সংকেত হয় Fe2O3। ঠিক আছে, এক্সামে কিন্তু আসে। আর একটা কি হয় জানো, সিডারাইট। ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সিডারাইটের ফর্মুলা অত এক্সামে কমই আসে, তাও একটুখানি জেনে রাখা ভালো। FeCO3, কি বললাম, FeCO3।
ঠিক আছে। এরপরে আসছি আমরা কপারে, কপার বা সিউ বা তামা। ঠিক আছে, সবার প্রথম হচ্ছে কপার গ্লান্স। ঠিক আছে, কপার গ্লান্স। আর একটা হয় কপার পাইরাইটিস। কি হয় আর একটা? কপার ঠিক আছে, কপার পাইরাইটিস। আচ্ছা, এটা কপার গ্লান্সের সংকেত কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, Cu2S। আর আমাদের কপার পাইরাইটিসের কি হয়? কপার পাইরাইটিস মানে হচ্ছে, এখানে পাইরাইটিস মানে CuFeR(S2) থাকবে। ঠিক আছে, CuFeS2। এবার আসি জিঙ্কে। আচ্ছা, এইগুলো কিন্তু সব আকরিক। ঠিক আছে, এগুলো হচ্ছে আকরিক। আর এগুলো তো বুঝতেই পারছো তার ফর্মুলা। আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, জিঙ্কের দুটো হয় মেনলি। একটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, আর হচ্ছে ক্যালামাইন। ঠিক আছে, কি পেলাম? জিঙ্ক ব্লেন্ড পেলাম আর ক্যালামাইন পেলাম। ঠিক আছে, জিঙ্ক ব্লেন্ডের এক্সাম্পল মানে ফর্মুলা কী হবে? ZnS। প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর এক্সামে এসছে। ঠিক আছে, আর ক্যালামাইনের সংকেত কি হয়? ক্যালামাইনের সংকেত হয় Zn CO3। কি হয়? Zn CO3। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আর কি? হ্যাঁ, ঠিক, যেটার এক্সাম্পল দিলাম, কি বললাম? অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়ামের কি বললাম? এটা তো প্রথমেই বলে দিয়েছি। কি বলেছি? অ্যালুমিনিয়ামের বক্সাইটের সংকেত কি বলেছিলাম? বক্সাইটের সংকেত Al2O3 2 অণু জল, Al2O3 2H2O। ঠিক আছে, এটা কিন্তু বক্সাইটটাই সবচেয়ে বেশি দেয়। ঠিক আছে, কি বললাম? অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইট। আর একটা কী নাম হয়? আর একটা হয় হচ্ছে ক্রায়োলাইট হয়। কি নাম বললাম? ক্রায়োলাইট। ঠিক আছে, ক্রায়োলাইটের সংকেত কি হবে? দেখো, এখানে অ্যালুমিনিয়াম থাকবে আর F থাকবে, তাহলে Al3F, সরি এলতে তো নিজেরই আছে, Lf3। আর অ্যালুমিনিয়াম হয়ে গেল, আর এর সঙ্গে থাকবে সোডিয়াম ফ্লোরাইড, মানে 3Na সোডিয়াম NF হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? মানে আমরা যে আকরিক সম্বন্ধে যেগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, দেখো কি দেখবো এখানে? ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ। ঠিক আছে, একদম সহজে এক লাইনে বলে দেবো জিনিসটা। দেখো, একদম সহজে এক লাইনে হচ্ছে, যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে জারণ, যদি ইলেকট্রন ইনটেক করে ঢোকে তাহলে বিজারণ। ব্যাস, এইটুকুনি কনসেপ্ট শুধু ক্লিয়ার রাখো। কি বললাম? যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে জারণ, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিজারণ। ইলেকট্রন কি বললাম? এখানে মাইনাস লিখে দিই। ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে হচ্ছে জারণ, আর যদি ইলেকট্রন ইনটেক করে মানে হচ্ছে গ্রহণ করে তাহলে বলবো বিজারণ। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার কনসেপ্ট। দেখো, এক্সাম্পল দিলে প্রথমে আমি জারণ সম্বন্ধে আসি। ঠিক আছে, আচ্ছা, আমরা ধরলাম কি বললাম? সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। কি বললাম? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। ত্যাগ করলে তাহলে কি হবে? Na+ হবে। কেউ বলতে পারবে Na+টা কেন হয়ে গেল? আরে দেখো, সোডিয়ামকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো,
সোডিয়ামকে আমরা লিখতে পারি, তলায় হচ্ছে 11, ওপরে হচ্ছে 23। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ঠিক আছে। 11 ইলেকট্রনের কক্ষপথে কেমন থাকবে, কেমনভাবে থাকবে না 2 থাকবে, 8 থাকবে, 1 থাকবে, ঠিক আছে। কেমন থাকবে? 2, 8, 1। সবাই জানো এই জিনিসটা কেন থাকে, 2n স্কোয়ার সূত্র ধরে হয়। আচ্ছা, এবার আসছি, তাহলে আমি যদি ছবিটা ছোট্ট করে এঁকে দিই, এখানে থাকবে সোডিয়ামের পজিটিভের 11টা, আর ইলেকট্রন কেমন থাকবে? আচ্ছা, এর মধ্যে নিউট্রনও থাকবে, ঠিক আছে। নিউট্রন অ্যাকচুয়ালি কটা থাকবে? নিউট্রন থাকবে হচ্ছে 12, 11, 22, 23, মানে 12টা থাকবে, এরকম থাকবে, ঠিক আছে। আর কি আছে এই রকম, এটা ধরো সোডিয়ামের একটা কি বলবো পরমাণু, ঠিক আছে। সোডিয়ামের পরমাণু কটা আছে? এখানে থাকবে 2টো, এই কক্ষপথে থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর বাইরে কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন, ঠিক আছে। এই রকম আছে। এইবার কি বলছে দেখো, এটা সোডিয়াম, তো এটা হচ্ছে সোডিয়ামের একটা পরমাণু। তাহলে সোডিয়ামের কি আছে? একটা ইলেকট্রন ত্যাগ করেছে। এই যে মাইনাস ই, মানে ই এর যে মাথায় মাইনাস কেন? কারণ হচ্ছে আমরা ইলেকট্রনটাকে নেগেটিভ নেগেটিভ বলে বের করি। এগুলো কিন্তু সব ইলেকট্রন, এগুলো কিন্তু সব ইলেকট্রন, ঠিক আছে। সব কটাই লিখলাম না, বুঝে নাও। আচ্ছা, লিখে দিই তাহলে সুবিধা হবে। ইলেকট্রন, 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 ঠিক আছে। এবার কি করলো? এই ইলেকট্রনটা বেরিয়ে গেল, এই ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে কি করলো? ত্যাগ করলো। তাহলে ত্যাগ করলে কি বলা হয়েছে? ত্যাগ করলে হবে জারণ। তাহলে এখন এটাকে কেমন দেখতে হবে? এখন এটাকে কেমন দেখতে হবে? কেমন দেখতে হবে দেখো, কি আছে? 11টা 11টা আছে হচ্ছে তোমার প্রোটন, আর একই রকমভাবে 12টা আছে, মানে নিউক্লিয়াস একদম মধ্যেখানে 12টা আছে কে? 12টা আছে হচ্ছে নিউট্রন, ঠিক আছে। আর কক্ষপথে কি আছে দেখো, কক্ষপথে এখানে 2টো থাকবে, এখানে 8টা থাকবে, এই হয়ে গেল 8টা, ঠিক আছে। ক্লিয়ার? 8টা আছে। তাহলে এখন এ পরিণত হয়েছে এই রকম দেখতে একটা কি বলবো, এইরকম দেখতে একটা আয়নে। কেন আয়ন বললাম? ছিল এখানে পরমাণু, দুম করে এখানে আমি বলে দিলাম কিন্তু আয়ন। কেন বললাম আয়ন কথাটা? ভালো করে খেয়াল করে দেখো, এখন এর ছিল 2, 8, 1, আর এর হয়ে গেল 2, 8, কারণ 1 যেটা সেটা বেরিয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে বোঝো ব্যাপারটা। এখানে প্রোটন কটা আছে? প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে হচ্ছে 11টা, ঠিক। এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটন তো আছে 11টা, কিন্তু ইলেকট্রন, ইলেকট্রন কটা আছে? 10টা। তাহলে একটা প্রোটন বেশি আছে, 10 মাইনাস 11 মাইনাস 10, 1, একটা প্রোটন বেশি আছে। একটা প্রোটন যদি বেশি থাকে তাহলে কি হবে? তাহলে একটা আয়ন তৈরি হবে। কি তৈরি হবে? একটা আয়ন তৈরি হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে একটা কি বেশি হবে? একটা পজিটিভ বেশি হবে, কারণ প্রোটন 10টা, 11টা পজিটিভ আর 10টা নেগেটিভ। তাহলে 11টা পজিটিভ, 10টা নেগেটিভ, তাহলে বিয়োগ করলে কি হবে? একটা প্রোটন বেশি থাকছে, সেইটি হচ্ছে এইটি। ক্লিয়ার হয়েছে? তোমাদের এটা বলার কারণ এইটাই ছিল। একই রকমভাবে যদি আমরা বলি, ধরো ক্যালসিয়াম থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে কি বলবো? যে ক্যালসিয়াম 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে 2টো প্লাস লিখতে হবে। এ কিন্তু এখন আয়ন হয়ে গেছে। আর এই আয়নটার নাম কি? অ্যানায়ন না ক্যাটায়ন? অ্যানায়ন না ক্যাটায়ন? পজিটিভ হয়েছে মানে ক্যাটায়ন হয়েছে, ঠিক আছে। নেগেটিভ হলে অ্যানায়ন হতো। ক্লিয়ার? আচ্ছা, আমি ধরো বললাম অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে। অ্যালুমিনিয়াম থেকে কটা ইলেকট্রন বেরিয়েছে? 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে কি বলতে হবে? এখানে লিখতে হবে অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে 3টে প্রোটন বেড়ে গেছে অ্যালুমিনিয়ামের মধ্যে। তাহলে এটা Al3+ হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার হলো? এটা তো গেল আমাদের সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এইসব তত্ত্বগুলো নিয়ে। এবার ধরো বললাম
এটা আমরা একটা সেট ধরলাম, ঠিক আছে। সেকেন্ড সেটে এটা 1 নম্বর সেট। 2 নম্বর সেটে যেটা দেখব, এটা তো নর্মাল মানে পরমাণু আছে। আমি ধরো এবার চাইছি আমি আয়নের সঙ্গে কিছু করতে চাইছি, ঠিক আছে। কার সঙ্গে? আয়নের সঙ্গে করতে চাইছি। আমি ধরো একটা এখানে নিয়ে আচ্ছা এফি আমি একটা আয়ন নিয়েছি, ঠিক আছে। এফি একটা লোহার আয়ন নিয়েছি, ঠিক আছে। তাহলে এবার কি করবে, আমি এখান থেকে ইলেকট্রন ত্যাগ করাবো। কি করাবো? এখান থেকে ইলেকট্রন ত্যাগ করাবো। ত্যাগ করাবো, কিন্তু বারবার বলছি কথাটা, ত্যাগ করাবো। তাহলে কটা ছিল? প্লাস, দুটো প্লাস ছিল। একটা ইলেকট্রন ত্যাগ করেছে মানে তাহলে কি হবে তোমরাই বলো? 3টে হয়ে যাবে, কারণ ইলেকট্রন ত্যাগ করেছে। একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে একটা আমাদের কি হবে? আমাদের একটা আয়ন মানে পজিটিভ আয়ন বেড়ে যাবে, সিম্পল ব্যাপার। তাহলে সেম জিনিস যদি আমরা ইয়ের সঙ্গে করি, কি বলে, লোহার সঙ্গে করি, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে Sn প্লাস প্লাস, এখান থেকে ধরো দুটো ইলেকট্রনকে আমি বার করে দেবো, একটা ইলেকট্রন না, এবার দুটো ইলেকট্রনকে বার করে দেবো। তাহলে কি হবে? দুটো আছে, তাহলে কি আর লিখতে হবে? Sn 4টে প্লাস। কিন্তু এরকমভাবে 4টে প্লাস লেখা হয় না, এই প্লাস দিয়ে মানে যদি এখন 6টা হয়, 6টা প্লাস অথবা তো লেখা হয় না। তাহলে কি হবে? এখানে জাস্ট +4 লিখে দেবো, ঠিক আছে। এখানে +3ও লিখে দিতে পারো, সমস্যা নেই। +3 লিখে দিতে পারো, অসুবিধা নেই। বোঝা গেল জিনিসটা? তাহলে এইটা গেল হচ্ছে আমরা যখন করলাম আয়নের, ঠিক আছে। আর এটা কি ধরনের আয়ন? এটাও একটা ব্যাপার। এটা কি ধরনের আয়ন? এটা হলো আমাদের ক্যাটায়ন, ঠিক আছে। এটা তো করলাম ক্যাটায়নের। এবার যদি বলি আমি অ্যানায়নের করব, তাহলে কি নেব? কি করব বললাম? অ্যানায়নের করব। অ্যানায়নের করতে গেলে এখানেই করে দিই 3 নম্বর সেটে, ঠিক আছে। অ্যানায়নের করতে গেলে কি করব? ধরো আমরা কি নেওয়া যায়? ক্লোরাইড নিই, Cl-2, এরকম হয়তো, সরি 2 নয়, একটাই নিই, অসুবিধা নেই। এখান থেকে আমরা ইলেকট্রন ত্যাগ করালাম। কি করলাম? এখান থেকে আমরা ইলেকট্রন ত্যাগ করালাম, ঠিক আছে। তাহলে এখানে একটা মাইনাস আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে কে? মাইনাস আছে। তাহলে কি করব? এখানে মাইনাস থাকলে তাহলে ইলেকট্রন বেরোচ্ছে, ভালো করে দেখো, একটা নেগেটিভ বেশি আছে, একটা নেগেটিভ বেশি আছে, ঠিক আছে। সেখান থেকে একটা ইলেকট্রনকে বার করে দেওয়া হচ্ছে, সেই বেশিটাই তো বার করে দিচ্ছি, তাই না? এই যে বেশিটা হয়েছে, এই বেশিটাই তো আমি বার করে দিচ্ছি। তাহলে কি হবে এখানে আমার? যে Cl হবে, সিম্পল Cl হবে, ঠিক আছে। যদি যদি বলতে চাও, দেখো জিনিসটা একটুখানি লিখে নাও। দেখো Cl মাইনাস আছে, তার মানে কে আছে? ক্লোরিন। আচ্ছা, ক্লোরিনের কি হয় সাধারণভাবে? ক্লোরিনের হচ্ছে 17 আর ওপরে হয় 35, ঠিক আছে। তাহলে 17 যদি হয়, তাহলে 17কে আমরা এটা ডিটেলসে করছি, মানে অত এ করে করছি না, তাহলে তোমাদের এমনি এখান থেকে বয়ে যাবে। 17 মানে কি? 2, 8, 8 2 16, 17, 18 মানে 7টা হবে, তাই তো। কিন্তু এখানে একটা ইলেকট্রন দেখাচ্ছে, আমার কি দেখাচ্ছে? একটা ইলেকট্রন দেখাচ্ছে বেশি, তার মানে একটা ইলেকট্রন বেশি আছে। তা কিন্তু মানে Cl মাইনাস আছে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন আছে? 288, ঠিক কি না? কারণ কে বেশি আছে? ইলেকট্রন বেশি আছে। কার বিন্যাস করেছি? ইলেকট্রনের বিন্যাস করেছি। এই যে এখানে একটা ইলেকট্রন বেশি আছে, সেই জন্য 7-এর পরিবর্তে 8 হয়েছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এবারে কি করছি আমি? যে এই এক্সট্রা ইলেকট্রন যেটা, সেটাকে বার করে দিচ্ছি। তার মানে এটা তো বাইরে কক্ষপথে আছে, এখান থেকে একটা ইলেকট্রন বার করে দিচ্ছি। তাহলে এটা কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। তাহলে 2, 8, 7, 2, 8, 7 কার? 17, 17 কার? ক্লোরিনের। ব্যাস, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক কিনা? একই রকম জিনিস আমরা যদি কার সঙ্গে করি? সালফাইডের সঙ্গে করি। ধরো সালফাইডের মাইনাস আছে, ঠিক আছে, সালফাইডের মাইনাস আছে। তো এখান থেকে আচ্ছা -2 করো, ঠিক আছে। এখান থেকে কি করছি আমি? কটা ইলেকট্রনকে তাড়াচ্ছি? দুটো ইলেকট্রনকে, এখানে দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দিচ্ছি। কি করছি? দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তাহলে কি হবে?
দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দিচ্ছে, একটা মুশকিলের ব্যাপার হয়ে গেল। তাহলে এটাও কিন্তু এস হয়ে যাবে, যে দুটো ইলেকট্রন আমার বেশি আছে সেই দুটো ইলেকট্রনকে বার করে দিচ্ছি, আমার কি হচ্ছে, এস হচ্ছে। ক্লিয়ার? তাহলে জারণের কনসেপ্টটা মানে ইলেকট্রনীয় মতবাদের মাধ্যমে জারণের কনসেপ্টটা আশা করি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার কিনা? ঠিক আছে, এবার যেটা শিখবো সেটা হচ্ছে বিজারণ শিখবো। ঠিক আছে, চলো তাহলে বিজারণটা দেখে নিই। এবার আসছি আমরা বিজারণে। কোথায় আসবো? বিজারণে। বিজারণে কি বলেছি? বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। কি বললাম? ইলেকট্রন যদি গ্রহণ করে থাকে তাহলে আমরা তাকে বিজারণ বলবো। এবার আমরা ইলেকট্রন গ্রহণই করা শুরু করব। আগের দিন তখন কি হচ্ছিল, মাইনাসে যাচ্ছিল, এবার প্লাসে আসবে। ঠিক আছে, মানে কি প্লাসে আসবে তাকে এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো আমরা বিজারণ, তো বিজারণটা লিখে দিই। হ্যাঁ, বিজারণ ধরো আমরা সিএল ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনকে আমরা কি করলাম, এখানে ইলেকট্রনকে অ্যাড করলাম। কি হচ্ছে, ইলেকট্রন ঢুকছে। তাহলে কি লিখবো আমরা? না, আমরা লিখবো সিএল মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে এটা, দেখো খুব সিম্পলি বলে দিই, ক্লোরিন মানে কত? ক্লোরিন মানে হচ্ছে 17 আর 35। ঠিক আছে, তাহলে ক্লোরিন এখন আমাদের কি ফরম্যাটে আছে? এই ফরম্যাটে আছে, আয়নে কিন্তু যায়নি। কোথায় যায়নি? আয়নে কিন্তু যায়নি। তাহলে কোথায় আছে এখন? ক্লোরিন এখন সিম্পলি পরমাণু স্টেটে আছে। ঠিক আছে, তাহলে 17 মানে এখন কি অবস্থায় আছে? 2, 8, 9, 10 আর 7, 2, 8, 7। ঠিক আছে, এই ফরম্যাটে আছে। তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এবার কি হচ্ছে, এখানে একটা ইলেকট্রন কি হলো দেখো, অ্যাড হলো। এখানে একটা ইলেকট্রন কি করলাম, অ্যাড হলো। এখানে একটা ইলেকট্রন অ্যাড হলো। তাহলে এটা তো 7টা ইলেকট্রন ছিল, আর একটা ইলেকট্রন অ্যাড হলো। তাহলে কতটা হলো এখন? 8টা ইলেকট্রন। তাহলে 2, 8, 8। অ্যাকচুয়ালি এটা কেন হলো? নিকটতম সুস্থিত ইলেকট্রন বিন্যাস কিন্তু পেয়ে গেছে, যে 2, 8, 8। 2, 8, 8 কার? আচ্ছা, দরকার নেই, এটা নিষ্ক্রিয় মূল্যতে চলে যাচ্ছে, এয়ারে চলে যাচ্ছে, মানে আর্গানে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর হচ্ছে 18 মানে হচ্ছে নিকটতম সুস্থিত ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। কিন্তু ইলেকট্রন সংখ্যা তো 1 বেড়ে গেছে, এটা আর্গানের হয়। ঠিক আছে, এয়ারের হয় এটা, কিন্তু এটাতে ইলেকট্রন একটা বেড়ে গেছে। তাহলে এটার নাম আমি কি দেব? সিএল মাইনাস দেব, কারণ ইলেকট্রন একটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ক্লোরিনের হিসাবটা বোঝা গেল। আমি ধরো সালফার নিলাম, সালফার। ঠিক আছে, সালফার পরমাণুতে 2টো ইলেকট্রন চলে গেল। তাহলে কি হলো, এস মাইনাস মাইনাস বা -2, যা ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এবার একই রকমভাবে আমরা লোহার কিছু একটা নিই, ফেরিক আয়ন নিয়ে নিই। ঠিক আছে, ফেরিক আয়ন নিয়ে নিই। তাহলে ফেরিক আয়নে ফেরিক তার মানে ইক আছে, তার মানে 3+, 3টে ইলেকট্রন আছে। ঠিক আছে, সরি ইলেকট্রন বলছি, মানে 3টে পজিটিভ আয়ন আছে। এখান থেকে কি করলাম, একটা ইলেকট্রন কি করলাম, অ্যাড করলাম। একটা ইলেকট্রন অ্যাড করলাম, তার ফলে কি হবে? তার ফলে দেখো এফি, ঠিক আছে, ফেরিক আয়ন আছে। আচ্ছা, তার ফলে কি হবে, সিম্পলি জিনিস Fe2+ হয়ে যাবে। কারণ কি, একটা ইলেকট্রন ঢুকেছে, তার মানে একটা পজিটিভ আয়ন কমিয়ে দেবে, সাপ্রেস করতে কমিয়ে দেবে একটা। ঠিক আছে, সেম জিনিস যদি আমি ধরো অ্যালুমিনিয়ামের সঙ্গে করি, অ্যালুমিনিয়াম না, এসএন করি, ধরো এসএন, স্ট্যানিক আয়ন। এটাকে কি বলে? এসএনকে কি বলে? এসএন যখন মানে আয়ন, তখন তাকে আমরা বলছি স্ট্যানিক আয়ন। ঠিক আছে, সরি, SN4E ইলেকট্রনটাকে আমরা এইভাবেই লিখলাম, বা দরকার নেই, ছাড়ো, 4+ লিখে দিই, সবচেয়ে ভালো। এখানে কি করলাম, 4টে ইলেকট্রন, তো 2টো ইলেকট্রনকে ইয়ে করে দাও। কি করবো, 2টো ইলেকট্রন এখানে অ্যাড হলো। তাহলে সিম্পলি SN, এটা কত ছিল, 4টে ছিল, এখানে 2টো ইলেকট্রন এসছে, তার মানে কি হচ্ছে, 2+ হচ্ছে। বোঝা গেছে? সিম্পলি বোঝা গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্ট্যানিক আয়ন। আর কি দেখতে পারি, এখানে 2টো প্লাস আছে, 3টে 4টে দিয়ে করেছি। ঠিক আছে, এবার ধরো ফেরিক হয়েছে, ফেরাসে যাই।
টু প্লাস আছে, কি করলাম Fe2+ আছে। এখানে কি করব, এখানে আমরা ধরো দুটো ইলেকট্রনকে আমরা অ্যাড করেছি, কি করেছি দুটো ইলেকট্রনকে অ্যাড করেছি, তাহলে 2+ আছে, দুটো ইলেকট্রন অ্যাড করেছি, তাহলে কি হয়ে যাবে এখানে Fe, আমি পরমাণুটাই পেয়ে গেলাম, পরমাণু থেকে গেছিলাম পরমাণু পেয়ে গেছি। বোঝা গেছে, সিম্পল জিনিস। আচ্ছা, এবার ধরো অ্যালুমিনিয়ামের অপশন দেখেছি না, অ্যালুমিনিয়ামের আছে ধরো তিনটে মানে ক্যাটায়নে আছে, 3+ আছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করলাম, তিনটে ইলেকট্রনকে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে অ্যালুমিনিয়াম পরমাণুটাই পেয়ে যাচ্ছি। তাহলে জারণ বিজারণ যে জিনিসটা হলো, এই যে পুরো জিনিসটা কিন্তু বিজারণের সাপেক্ষে হলো। তাহলে কনসেপ্টটা আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। তাহলে বলো তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।